বিশ্বের ৩৫ নেতা সহ প্রভাবশালীদের গোপন সম্পদের নথি ফাঁস, প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে তোলপাড় পূর্ব পশ্চিম। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ধর্ষণ মামলার রায় আজ, দেলোয়ার সহ আসামি ২ জন। ইট সিমেন্ট বালু বহনের গাড়িতে করে আসছে ইয়াবার চালান, প্রতি চালানে ব্যবহার হচ্ছে একটি মোবাইল। কেক বিস্কুটে ক্ষতিকর ট্রান্সফ্যাট মেশানো হচ্ছে ৬ গুণ বেশি, বাড়ছে হৃদরোগ সহ জটিল রোগের ঝুঁকি। এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা, যৌক্তিক কারণ নেই, বিপাকে সাধারণ মানুষ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চরী মজিদ তমা এবং আমি শাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ ও ধনকুবের সহ প্রভাবশালীদের গোপন সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। তালিকায় রয়েছে ৩৫ রাষ্ট্রনেতা ও ৩০০রও বেশি সরকারি কর্মকর্তার নাম। নতুন এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসি সহ কয়েকটি সংবাদ মাধ্যম বিভিন্ন অফশোর কোম্পানির ১,১৯,০০,০০০ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে। প্যান্ডোরা পেপারসের প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে জর্ডানের রাজার ৭ কোটি পাউন্ডের সম্পদের বিবরণী। এই প্রতিবেদনের নাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো নেতাদের নাম। রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদ ছাড়াও এই তালিকায় রয়েছে ৯০টিরও বেশি দেশের মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনী জেনারেলদের নাম। আছেন শতাধিক বিলিয়নিয়ার, বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তি ও ব্যবসায়ীরা। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলার রায় ঘোষণা আজ। ধর্ষণ মামলার আসামি দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের উপস্থিতিতে এই রায় দেওয়া হবে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জয়নাল আবেদিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এই মামলায় ১৩ কার্যদিবসে বাদী পক্ষের ১২ জন ও আসামি পক্ষের ৩ জন সহ মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে দেলোয়ার বাহিনীর সদস্যরা মধ্যবয়সী এক নারীকে ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে উঠে প্রতিবাদের ঝড়। ইয়াবা চোরা কারবারে আবারও কৌশল পরিবর্তন করেছে মাদক কারবারিরা। নির্মাণ কাজে ইট, সিমেন্ট, বালু বহনে ব্যবহৃত তাগাড়ির ভেতর বিশেষ চেম্বার করে ইয়াবা আনছে তারা। কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে তাগাড়িতে করে রাজধানীতে আসছে ইয়াবা, এরপর সাভার ঘুরে সেটি যাচ্ছে শরীয়তপুরে। গোয়েন্দারা বলছেন, এরা প্রতিটি চালান গ্রহণে একটি মোবাইল ফোন ব্যবহার করে, মাত্র একবারই। অভিনব কায়দায় কুরিয়ারে ইয়াবা আসছে ঢাকায়, এমন তথ্যে উত্তরার এসএ পরিবহনের সামনে অবস্থান নেয় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। কিছুক্ষণ অপেক্ষার পর একটি তাগাড়ির চালান গ্রহণ করে বের হলে একজনকে আটক করে চলে তল্লাশি। ৪টি তাগাড়ির মধ্যে একটি একটু ব্যতিক্রম, সেটির নিচে বিশেষ চেম্বার, স্ক্রু দিয়ে আটকানো হয়েছে সেটি। স্ক্রু খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেট, পরে গুনে দেখা যায় সেখানে আছে ১০,০০০ ইয়াবা। জিজ্ঞাসাবাদে আটক ৪ জন জানিয়েছেন, কক্সবাজারের রামু থেকে ইয়াবা চালানটি ঢাকায় পাঠিয়েছেন মাদক কারবারি রইসুল। উত্তরায় মুরগি ব্যবসায়ী নজরুল সেটি গ্রহণ করে সাভারের লিখন নামের একজনের কাছে পাঠানোর কথা ছিল। আর সাইফুল ও নূর আলম নামের ২ সহযোগীর মাধ্যমে এসব ইয়াবা শরীয়তপুরে সুজনের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল লিখনের। বাংলাদেশেই হয় না, যেহেতু মাদক বাইরে থেকে আসে, সেই আমাদের যারা আছেন, যারা যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বগুলো সুচারুভাবে যদি পালন করে তাহলে মাদক আসা বন্ধ হয়ে যাবে। গোয়েন্দারা বলছেন, ইয়াবার প্রতিটি চালান আসার আগে নজরুলের কাছে আসে একটি মোবাইল ফোন। কুরিয়ার সার্ভিসে রিসিভার হিসেবে সেই নম্বরই দেয়া থাকে। ইয়াবার চালান কুরিয়ারে দেওয়ার পরেই চালু হয় সেটি, আর চালানটি বুঝে নিয়ে ফেলে দেওয়া হয় কম দামি সেই ফোন। একজন মুরগি ব্যবসায়ীকে পেয়েছি যে আসলে বাইরের পরিচিতি, তার মুরগি ব্যবসায়ী হিসেবে পাইকারি সে মুরগি বিক্রেতা, কিন্তু আসলে ভেতরে সে ওই কোড নম্বরগুলো সংগ্রহ করে এবং কক্সবাজারে যে ইয়াবার মাদকদ্রব্যগুলো আসে সেগুলোই সে রিসিভ করে। এই মোবাইলটা শুধুমাত্র এই কাজেই ব্যবহৃত হয়ে থাকে।
ইয়াবা চালানটি শরীয়তপুরে যার কাছে যাচ্ছিল এবং কক্সবাজার থেকে যে পাঠিয়েছে তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেক, বিস্কুট, রুটি সহ বেকারি পণ্যে ব্যবহৃত হচ্ছে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট। মেশানো হচ্ছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান এই ট্রান্সফ্যাট হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের কারণ। এসব খাবার গ্রহণে সচেতন হওয়ার পরামর্শ তাদের। সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় বেকারি পণ্য। খাবারকে মচমচে ও দীর্ঘক্ষণ সতেজ রাখতে ব্যবহার করা হয় বনস্পতি বা ডালডা। পাম অয়েলকে কারখানায় হাইড্রোজেনেটেড করে তৈরি করা হয় এ বনস্পতি। বিশেষজ্ঞরা বলছেন ডালডায় যে পরিমাণ ট্রান্স ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে তা মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল সংগ্রহ করে ওখানে ট্রান্সফ্যাটের উপস্থিতি যথেষ্ট আছে। কম থাকুক বেশি থাকুক, ট্রান্সফ্যাট যেখানে থাকবে সেটা যদি আপনি খান সেটা আপনার রক্তে কোলেস্টেরল বাড়াবে। আপনি যদি বিস্কুটটা আপনি একটা খান না, আপনি ডেইলি একটা করে 2-3টা করে খাচ্ছেন, সেটা অতিরিক্ত ট্রান্সফ্যাট আপনার একটা প্যাকেটের বিস্কিটের সাথে চলে যাচ্ছে এবং সেটাই আপনার হৃদরোগ বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াবে। কারখানায় তৈরি কেকের উপরের অংশের লেয়ার তৈরিতে মেশানো হয় ডালডা। এসব খাবার শিশুরা দীর্ঘদিন খেলে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। একটা কেক যখন ক্রেতা কিনতে আসে, সে ওটার টেক্সচার, টেস্ট, স্বাদ, গন্ধ, দেখতে কেমন, অ্যাট্রাকটিভ কিনা সেগুলোর উপরই তো কেনে। তারা তো ওইখানে তখন কি ক্ষতিকর জিনিস আছে সেটাকে কখনো মাথায় রাখে না কিংবা জানেও না। উপকারী ফ্যাট সেটাকে কমিয়ে দেয়, যার ফলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ার ফলে আমাদের হার্টের অসুখ বাড়ে, আমাদের স্ট্রোকের রিস্ক বাড়ে এবং সবচেয়ে বড় কথা আমাদের ডায়াবেটিসের রিস্ক বেড়ে যায় এবং ওভার ইটিং এর কারণে আমরা মোটা হয়ে যাই। আমাদের অবশ্যই এই ট্রান্সফ্যাটকে কম খেতে হবে, এটার ব্যবসায়িকভাবে ব্যবহার করা উচিত না। এ ধরনের খাবার পরিহারের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ বিকেল 4টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে গণভবন থেকে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী, আর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবেন গণমাধ্যম কর্মীরা। সংবাদ সম্মেলনে জাতিসংঘের 76তম অধিবেশনে ভাষণ, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এসব তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে গত শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরেন। এর আগে 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যান। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে 10 থেকে 20 টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বন্যা, ভারতীয় পেঁয়াজ কম আসা এবং বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ কম থাকাকে দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। যশোরের স্থলবন্দর বেনাপোলের সবজির বাজারগুলোতে গত 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে 20 টাকা। ভারতীয় পেঁয়াজ 32 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়, আর দেশি পেঁয়াজ 42 টাকা থেকে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই অবস্থায় আমরা যে সাধারণ মানুষ, অল্প আয়ের ইনকাম, আমরা এই বেশি হয়ে যাওয়াতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। সম্প্রতি ভারতের কয়েকটি প্রদেশে বন্যা হওয়ায় বিভিন্ন স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজেরও ঘাটতি রয়েছে বলে দাবি আমদানিকারকদের। ভারত থেকে যখন আপনার কম আসছে, সেহেতু বাংলাদেশি পেঁয়াজটা একটু পূর্তি বাজার, ব্যাপারীরা মাল কম আনছে, মাল সংকট, যার কারণে পেঁয়াজের বাজারটা একটু বেশি। এদিকে একই অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে। তবে দাম বাড়ার ব্যাপারে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি ব্যবসায়ীরা। মানে যে কোনো পার্টি চাই যে এক গাড়ি মাল সবসময় স্টকে রাখতে, থুয়ে বেচতে, রাখে বেচতে। এই কারণে যারা এক গাড়ি নেয় তারা 2 গাড়ি স্টকে রাখবে বা এরকম আস্তে ধীরে বিক্রি করবে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচা মাল এবং এটি পচনশীল দ্রব্য,
তাই দ্রুততার সাথে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য বন্দর কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। পেঁয়াজের দাম বাড়ার প্রতিযোগিতা রয়েছে সাতক্ষীরার ভুমরা স্থল বন্দরেও। কর্তৃপক্ষ বলছে অধিক বৃষ্টিপাত এবং আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে পেঁয়াজের বাজারে। যেসব আমদানিকারকরা পেঁয়াজ রাস্তায় লোডিং ছিল সেসব পেঁয়াজগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে, যার কারণে এই পেঁয়াজের বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় বেড়েছে দাম। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। করোনার কারণে কমেছে দুর্গাপূজার মণ্ডপের ব্যয়, বেড়েছে রংসহ উপকরণের দাম, ক্ষতির সংখ্যায় শিল্পীরা। সাফ চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি বাংলাদেশ ভারত, চ্যালেঞ্জ জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা। ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে প্রশাসনের পক্ষ থেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হবে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হবে। ২২ দিনের নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদেরকে দেয়া হবে ২০ কেজি করে চাল সহায়তা। প্রকৃত জেলেরা যাতে দ্রুত এই সহায়তার চাল পান তা নিশ্চিতের তাগিদ উপকূলের জেলেদের। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে জেলেদের জন্য চাল সহায়তার পাশাপাশি আর কি কি সহায়তা থাকছে সে বিষয়ে প্রশাসন কি বলছে? এই বিষয়ে প্রশাসনের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে এর বাইরে আসলে খুব বেশি কোনো সাহায্য সহযোগিতা নেই। আমরা এখন আছি পতেঙ্গার আকমল আলী ঘাটে এবং এখানে ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নৌকা বা যে সমস্ত বোট মাছ শিকার করতে সমুদ্রে গিয়েছিল তারা ফেরত এসেছে, বেশিরভাগই ফেরত এসেছে এবং এই ঘাটটিতে অন্তত ৩৫০ শতাধিক নৌকা এখান থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এবং এখানকার জেলেরা মূলত এই উপকূল ছাড়াও সন্দ্বীপ চ্যানেল এবং নোয়াখালী উপকূলেও কিন্তু মাছ ধরে এবং গতকাল রাত যে ১২টার মধ্যে তারা আসলে ফেরত এসেছে। কয়েকটি যারা একটু দূরে চলে গিয়েছিল তারা হয়তো এখনো ফেরার পথে আছে এবং এখানে সরকারি সাহায্য নিয়ে জেলেরা যেটি বলছেন যে এই ঘাটটিতে কিন্তু শুধুমাত্র যারা এখানকার স্থানীয় জেলে অর্থাৎ পতেঙ্গার যারা স্থানীয় তাদেরকেই সহযোগিতা তালিকা বা নিবন্ধনভুক্ত করা হয়েছে, কিন্তু এখানে অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে ঘর ভাড়া করে থাকেন এবং তারা এখানে এই সমস্ত নৌকায় করে বা বোটে করে তারা মাছ শিকার করতে যান। তাদের জন্য আসলে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নেই বলেই তারা উল্লেখ করেছেন আমাদের কাছে এবং তারা বলছেন যে তাদেরকে যেহেতু এখানে ঘর ভাড়া করে থাকতে হয় এবং তাদের পরিবার পরিজন নিয়ে এই লম্বা সময় অর্থাৎ প্রায় ২২ দিনের মতো তাদেরকে বেকার জীবন যাপন করতে হবে, সেক্ষেত্রে তাদের যদি এই সরকারি সাহায্যের সহযোগিতা আর আওতায় নিয়ে আসা যায় তাহলে তাদের উপকার হয়, নতুবা তাদেরকে আসলে এক ধরনের বলা যায় যে খুবই কঠিন সময় পার মুখোমুখি হতে হচ্ছে। আরেকটি বিষয় যে যেহেতু যারা স্থানীয় জেলে নয় তাদের জন্য এই ২২ দিনে তাহলে অন্যান্য কোনো ব্যবস্থার নেওয়া হবে কিনা, আর কি প্রক্রিয়া তারা এই চাল সহায়তাটা পাবেন যারা স্থানীয় জেলে রয়েছেন, কবে নাগাদ পাবেন? না, যারা স্থানীয় জেলে আছেন তাদের ইতোমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেটি মৎস্য বিভাগ যেটি আমাদেরকে আসলে ওভারফোন বলেছেন যে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছেন তাদেরকে যাতে এই সাহায্যটা দেওয়া যায়, তবে নির্দিষ্ট করে সময় সেক্ষেত্রে বলা হয়নি। আর যারা এখানে মানে নিবন্ধনের বাইরে আছেন বা যারা এখানকার স্থানীয় জেলে নয় তারা তো আসলে এখনো নিবন্ধন বা তাদের নাম তালিকাভুক্ত হয়নি, তাদের অন্যান্য সাহায্য সহযোগিতারও আসলে ওই অর্থে কোনো সুযোগ নেই। যদিও আমরা সকাল থেকে এখানে আছি এবং এখানে এখনো পর্যন্ত আমরা শুধু মৎস্য বিভাগের একটি ব্যানার দেখতে পাচ্ছি, এছাড়া আসলে মৎস্য বিভাগের কাউকে আমরা এখনো দেখিনি বা তদারকির জন্য কেউ এখনো আসেননি। হয়তো বেলা গড়ানোর সাথে সাথে তাদের কেউ হয়তো আসতে পারে, যেহেতু চট্টগ্রামের পুরো উপকূল দিয়ে অনেকগুলো স্পট থেকে, অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই পতেঙ্গা এলাকায় বলে এই এলাকায় অন্তত ৮ থেকে ১০টি স্পট থেকে সমুদ্রে মাছ
ধরতে যায়, হয়তো তারা আস্তে ধীরে এইসব এলাকায় আসবেন। তবে বাস্তবতা হচ্ছে এই যে এখানে অন্তত 350 অন্তত 2000 মানুষ সাগরে মাছ ধরেন, তাদের মধ্যে হয়তো 100-5 মানুষ বা 100-5 জেলে যারা এখানকার স্থানীয় তারা হয়তো সাহায্য সহযোগিতা পাবেন। বাকি 1500-এর বেশি মানুষ কিন্তু এই সাহায্য সহযোগিতার বাইরেই থেকে যাচ্ছেন। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো 22 দিনের জন্য, এই নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সেখানে জেলেরা এই বিষয়ে কি বলছেন? দেখুন, জেলেরা প্রথম থেকেই যে বিষয়টি বলছে, তারা এই নিষেধাজ্ঞার সময়টুকু নিয়ে একটু তাদের মধ্যে বিরোধ আছে। তারা যেটি বলছেন যে আরো কিছুদিন পর, অন্তত সপ্তাহখানেক পর হলে এটি ভালো হতো। এটি হচ্ছে যারা জেলে তাদের বক্তব্য যে এই সময়টায় নিষেধাজ্ঞা ঠিক হয়নি। যদিও মৎস্য বিভাগ তারা চন্দ্র মাস চন্দ্র বছর থেকে চলে, তো এরা তাদের অবস্থানে সঠিক রয়েছেন যে না, তারা যেটি করেছেন সেটি ঠিক আছে। এর মধ্যে আসলে কোনটি ঠিক একমাত্র ইলিশ জানে আর নদী জানে। একটা কথা একটু বলে রাখি, গতকালকে রাত্রে এখানে ইলিশ বিক্রি শেষ হয়েছে, মানে গতকাল রাত 12টার পর থেকে তো এই নিষেধাজ্ঞা শুরু। তো গতকালকে বাজারে এই সমস্ত ট্রলারে যত ইলিশ ছিল, তো সব দুদিন নদীতে রেখে দেওয়া হয়েছে গতকালকে দিনটি এটা বিক্রি করার জন্য। তো গতকালকে রাতে দেদারসে ইলিশ বিক্রি হয়েছে। মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, পচা গলা ইলিশ, সাগরে সব ইলিশ, তা যেভাবে তারা কিনেছে মনে হচ্ছে 22 দিন না 22 বছরের জন্য ইলিশ বন্ধ হচ্ছে। তো সার্বিক অবস্থার বিবেচনায় যেটি হচ্ছে তা তো সচক্ষে দেখাই যাচ্ছে। এখন যদি বলা হয় যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন, আমি তো দেখুন, আমি বরিশালের ইলিশ ঘাট, ইলিশ মোকাম যেটি বলে, তার ঘাটটায় দাঁড়িয়ে আছি। এখান থেকে তো ট্রলার ছাড়ার আসলে বিষয় কম। তো বাইরে থেকে যতগুলো ট্রলার এসেছিল সব আটকা পড়েছে এখানে, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে চট্টগ্রামের। তো এরা এখানে আটকা পড়েছে। এদেরকে জিজ্ঞেস করছিলাম আপনাদের চালের কি হবে, ওগুলো তাকিয়ে আছেন মুখের দিকে যে কোথায় কার চাল কে পায়। চাল দেয়া হবে এটিও যেমন ঠিক আছে, তো কাদেরকে দেয়া হবে তারাও নিজেদেরকে জেলে দাবি করে, এবং তাদেরকে যে তালিকা দেওয়া হয় সেই তালিকায় জেলে হিসাবে সমস্ত চেয়ারম্যান সাহেবরা সিগনেচার করে, ইউএনও সাহেবরা সিগনেচার করার পর পাওয়া হয়। কিন্তু প্রকৃত জেলেদের আপনারা দেখছেন যে এখানে ওনারা বসে আছেন, এবং 22 দিন এমন করে বরিশালের 118টি স্পটের বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার জেলে বসে থাকবেন। তো তারা আবার 22 দিন পর যাবেন। চাল কিভাবে পাবেন না পাবেন আসলে উনারাও কিছু বলতে পারেননি, আমাদের পক্ষে বলা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে যেটি করা হয়েছে, নৌবাহিনী মাঠে নামানো হয়েছে, কোস্টগার্ড মাঠে নামানো হয়েছে, রিভার পুলিশ মাঠে রয়েছে, মৎস্য বিভাগ রয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে নদীতে নামা হবে। ফরমালি যেটি করা হয় আজকে প্রত্যেক বছর সেটুকু করা হবে। আর যেটি বলা হচ্ছে যে দেশের প্রায় 60টি বিভাগের 38টি জেলা এবং 174টি উপজেলার যত নদী আছে সব মাছ শিকারের বন্ধের আওতার মধ্যে পড়েছে। তো এই অবস্থা অবশ্য 22 দিন দেখতে হবে এবং সফল হোক এটাই সবাই আশা করে। এই হচ্ছে এখানকার সর্বশেষ। ইলিশ আহরণ, বিপণন, পরিবহনে নিষেধাজ্ঞা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে সম্প্রচার করা বিদেশি চ্যানেলগুলোয় বিজ্ঞাপন মুক্ত ক্লিন ফিড না থাকায় বছরে 2000 কোটি টাকার ক্ষতি হচ্ছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বেশিরভাগ দেশে ক্লিন ফিডের বিদেশি চ্যানেল প্রচারিত হয়। দেশেরও মিডিয়ার স্বার্থবিরোধী কোনো দাবি মেনে নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেবে সরকার। ক্লিন ফিড না থাকায় 1 অক্টোবর থেকে বন্ধ আছে বেশিরভাগ বিদেশি চ্যানেলের সম্প্রচার। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, তথ্য মন্ত্রণালয় কোনো চ্যানেল বন্ধ করেনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত, তবে দেশের আইন মেনেই যে কোনো সম্প্রচার চালাতে হবে। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সম্প্রচারের জন্য কেবল অপারেটররা 2 বছর সময় নিয়েছিল জানিয়ে তিনি বলেন, সেই সময় পার হওয়ায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এই আইনকে দিনের পর দিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আমাদের দেশের আইনকে তোয়াক্কা না করা, আশেপাশের সব দেশেতে আইন বাস্তবায়িত হয়েছে, এবং যে কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত, কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত এই আইন শিথিল রাখার জন্য। ভারতে তো পুরো ভারতবর্ষ ডিজিটালাইজড হয় নাই, পাকিস্তানেও তো ডিজিটালাইজড হয় নাই, শ্রীলঙ্কাও তো পুরোটা ডিজিটালাইজড হয় নাই, সেখানে তো আইন কার্যকর আছে।
মন্ত্রী জানান, দেশে বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফ্রান্স টিভি, অ্যানিমেল প্ল্যানেট সহ 17টি চ্যানেলের ক্লিন ফিড আসায় এগুলো চলতে বাধা নেই। পাইরেসি করে কোনো কেবল নেটওয়ার্ক ডাউনলিঙ্ক করছে বলেও জানান তিনি। 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে সেই শর্ত ভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড পাঠায় না, তাদের কিন্তু এজেন্ট আছে, এবং এই দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলের এবং এজেন্টের। দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান না নেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর থাকবে। বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে যে কোনো আলোচনা দেশের আইন মেনেই হতে হবে, জানান মন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। এর মাধ্যমে দেশের টেলিভিশন শিল্পের হাজার কোটি টাকা লাভবান হবে বলে মনে করেন তারা। পাশাপাশি কমবে টেলিভিশন শিল্পের আর্থিক সংকট। দেশে শুক্রবার থেকে বন্ধ ভারতীয় সহ প্রায় সব বিদেশি চ্যানেলের সম্প্রচার। এসব চ্যানেল থেকে কোনো রাজস্ব পায়নি সরকার, উল্টো দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের টেলিভিশন মাধ্যম। বিদেশি চ্যানেলের সম্প্রচার নিয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লোকাল টেলিভিশনগুলো যদি রেভিনিউ দিতে পারে, তাহলে বিদেশি টেলিভিশনগুলো কেন রেভিনিউ দেবে না? যেই বিজ্ঞাপনগুলি বাংলাদেশের হওয়া উচিত সেগুলি বাংলাদেশের করা উচিত, নাহলে অন্য বিজ্ঞাপন দিলে তো তাহলে দেশটার আর সেই কোনো অধিকার রাষ্ট্রটা থাকে না। হ্যাঁ, কিন্তু ততটুকু অধিকার তো এখনও রাখতে হবে আমাদের। এটা মনে হয় ঠিকই আছে, সরকার খুব একটা ভুল করে। শিল্পীরা বলছেন এই সিদ্ধান্ত দেশের সংস্কৃতি অঙ্গনের কর্মীদের সুরক্ষায় ভূমিকা রাখবে। এই যে সিদ্ধান্তটা সরকার গ্রহণ করলো, এই সিদ্ধান্তটা থেকে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি লাভবান হবে এবং আমাদের শিল্পী এবং কলাকুশলী যারা এই মাধ্যমে কাজ করছেন তারা অবশ্যই লাভবান হবেন। পাশাপাশি অনলাইনে অবৈধভাবে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছেন শিল্পীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তবে যাদেরকে ঘিরে উৎসব, ভালো নেই সেই শিল্পীরা। করোনার কারণে প্রতিটি মণ্ডপে ব্যয় কমানো হয়েছে, বেড়েছে রংসহ নানা উপকরণের দামও। আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন কারিগররা। পূজার বাকি আর মাত্র কয়েকদিন, শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রতিমার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কারিগররা। কুড়িগ্রামে বন্যা আর উপকরণের দাম বাড়ায় প্রতিমা তৈরিতে খরচ বেশি হলেও ক্রেতারা দাম হাঁকছে কম। এতে লোকসানের শঙ্কায় প্রতিমা শিল্পীরা। পরিশ্রম করি, সেই হিসাবে আমাদের লাভ হয় না। বাজারে মনে হয় যেটা আমাদের চাহিদা দরকার টাকা, সেই তুলনায় অনেক কম। জেলায় 532টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। দাবি উঠেছে এই শিল্পে নিয়োজিতদের সহযোগিতা ও ব্যাংক ঋণের। সংকট নিরসনে প্রণোদনার চেষ্টা করছে জেলা প্রশাসন। বিভিন্ন সময় আমরা তাদের সমস্যাগুলো শুনেছি এবং তাদেরকে আমরা বলছি যে গ্রুপ ভিত্তিক যদি এখানে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকগুলো থেকে যে প্রণোদনা আছে এবং অন্যান্য লোন কার্যক্রমগুলো আছে সেই প্রয়োজনীয় উদ্যোগগুলো নিব। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় তেমন লাভ পাচ্ছেন না নেত্রকোনার শিল্পীরাও। করোনা পরিস্থিতিতে মণ্ডপগুলোতে বাজেট কমায় প্রতিমার কাঙ্ক্ষিত দাম মিলছে না। করোনার লাগিন সবাই খালি টাকা কম দিতে চায় আর বাড়ায় না, তো আমরা খরচা তো বাড়তি। আর্থিক সংকটের কারণে কমানো হয়েছে মণ্ডপগুলোর খরচও। ধন্যবাদ জানাবো সরকারকে যদি আমাদেরকে আর্থিক একটু অনুদান দেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটি পূজা মন্দিরে যে এই আলোকসজ্জা এবং ডেকোরেশন অন্যান্য বছর নেয় এই বছরও কম হবে। রাজবাড়িতে এবার 441টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। তবে করোনার প্রভাবে প্রতিটি মন্দিরে আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের ব্যয় কমানো হয়েছে প্রায় অর্ধেক। 2 লাখ টাকা ছিল, সেখানে 50,000, 60,000 টাকা এরকম দিচ্ছে। আবার 1 লাখ টাকার কাজে 20,000 টাকা। আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিটি মণ্ডপে থাকবে কঠোর নজরদারি। মণ্ডপে ঢোকার মুখে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টায় মিয়ানমার থেকে অস্ত্র আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে কারা আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ক্যাম্পের পরিস্থিতি যথেষ্ট ভালো দাবি করে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বুধবার কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর দায়ের হয় হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছেন ৫ জন। তাদের 2 জনকে 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে এই মামলাটি তদন্তের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। পরে এই হত্যাকাণ্ড নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, কক্সবাজারের আশ্রয় শিবিরে অস্থিরতা তৈরি করতে মিয়ানমার থেকে অস্ত্র আসছে। এর পেছনে কারা আছে বা কোনো বিদেশি সংস্থা এতে জড়িত আছে কিনা সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনারা দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছেন। মহিবুল্লাহর হত্যাকারীরা শিগগিরই আইনের আওতায় আসবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার বসছে। পাশাপাশি থানা দুটি কাজ শুরু করলে আইন শৃঙ্খলা আরও নিয়ন্ত্রণে আসবে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমাদের তদন্ত, আমাদের সব কিছুই খুব দ্রুতভাবে আমরা এটা চলছে এবং আমরা খুব শীঘ্রই এটা ব্যবস্থা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কক্সবাজার দেশের অন্যতম পর্যটন এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কঠোর নজরদারি করছে বলেই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের প্লটের মালিকানা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এমন 20টি পরিবারকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় প্লটের লিজ দলিল হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঝে 7টি পুনর্বাসন এলাকার মোট 2963টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজে ক্ষতিগ্রস্ত হয় নদীর দুই পারের প্রায় 21,000 মানুষ। অধিগ্রহণ করা হয় তাদের অনেকের বসতবাড়ি। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে পদ্মাপাড়ের 3 জেলায় প্রস্তুত করা হয় 7টি এলাকা। পুনর্বাসন সাইটগুলোয় আবাসিক প্লট, বাণিজ্যিক প্লট, মসজিদ, বাজার, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আধুনিক নাগরিক সুবিধার সব ব্যবস্থা রাখা হয়েছে। আগে তো শঙ্কায় ছিল যে আমরা জমিন এই দলিল পাবো কি পাবো না, কিন্তু আজকে আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আমরা দলিল হাতে পেয়েছি। বাপদাদার ভিটা ছাইরা ওখানে এখানে চলে আসছি। ইনশাল্লাহ আল্লাহ পাকে অনেক শান্তিতে রাখছে। ওখানে আগে রাস্তাঘাট ছিল না, এখানে রাস্তাঘাট আছে, ড্রেন আছে। যে এর মধ্যে আসছিলাম পানিতে ডুবছি, কত কষ্ট করছি এত একটু জায়গার মধ্যে। ইনশাল্লাহ এখন 5% জায়গা দিছে আল্লাহ রহমতে। আর সরকারে যে বানাই দিছে গুলশান বনালি রে কয় ওদিক থাক। পুনর্বাসন এলাকার মোট 3011টি প্লটের মধ্যে 2963টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। গত 3 বছর ধরে পুনর্বাসন সাইটের প্লটে বসবাস করে আসলেও তাদের বেশিরভাগই মালিকানা বুঝে পাননি। গত সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 814টি প্লটের লিজ দলিল। আপনাদের জন্য আমরা যা যা করার দরকার যত তাড়াতাড়ি সম্ভব করে দিয়েছি এবং হয়রানি মুক্তভাবে আপনাদের যে সেবাগুলো আমাদের দেওয়ার কথা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। রোববার পদ্মা সেতুর টোল প্লাজায় আনুষ্ঠানিকভাবে 20 ক্ষতিগ্রস্ত পরিবারকে প্লটের মালিকানা বুঝে দেন সেতুমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী জুনের আগেই শেষ হবে পদ্মা সেতুর কাজ। পদ্মা এখন আর কোনো স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। জুনের আগে ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পারবো। মন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 94.75 ভাগ আর নদী শাসন হয়েছে 85 ভাগ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 88 ভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিয়ে যাত্রা শুরু করল পুলিশের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস। 60 শয্যা নিয়ে চালু হওয়া এই কেন্দ্রে চিকিৎসা নিতে পারবেন যে কেউ। থাকছে আউটডোর ও হটলাইনে পরামর্শ নেওয়ার সুবিধাও। মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস এর তত্ত্বাবধান ও পরিচালনায় থাকছে পুলিশ কল্যাণ ট্রাস্ট। মাদকাসক্তদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরের এ নিরাময় কেন্দ্রে থাকছেন
একদল অভিজ্ঞ মনোচিকিৎসক। থাকছে আন্তর্জাতিক মানের ডোপ টেস্টের যন্ত্র। এর মাধ্যমে 90 দিনের মধ্যে যে কেউ মাদক সেবন করলে তিনি কি ধরনের মাদক নিয়েছেন তা জানা যাবে খুব সহসাই। নারী পুরুষদের জন্য আলাদা তলায় রয়েছে নানা ইনডোর গেমসের সুবিধা, অত্যাধুনিক জিম, প্রশিক্ষক সহ থাকছে যোগ ব্যায়ামের সুযোগ। শারীরিক ও মানসিক শুশ্রূষার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণও দেবে ওয়েসিস। একটি অত্যাধুনিক মানসম্পন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওয়েসিস নাম দিয়ে। এখানে আমাদের যেমন আবাসিক ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকবে, এর পাশাপাশি ওয়ান কলেরও ব্যবস্থা থাকবে। আমাদের চিকিৎসকগণ কেউ কল করলে সেখানে গিয়ে সেটা ব্যবস্থা নিতে পারবেন। 60 শয্যা নিয়ে শুরু হওয়া এই নিরাময় কেন্দ্রে নারীদের জন্য থাকছে 14টি বেড। রাখা হয়েছে আউটডোর চিকিৎসার ব্যবস্থা। পুলিশ প্রধান বলছেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তারা। অনেকের সম্পর্কে অনেক অভিযোগ পাওয়া যায়, এগুলোর প্রপার এনভায়রনমেন্ট নাই, প্রপার ডক্টর নাই, প্রপার নার্স নাই। অনেক জায়গায় আবার কোনো মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে মাদকের ব্যবসা করার অভিযোগ আছে। তো সে কারণে আমরা চেষ্টা যেটা করেছি সেটা হচ্ছে একটা সর্বাধুনিক আমরা একটা চিকিৎসা কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে এশিয়ার সবচেয়ে বড় আর অত্যাধুনিক মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার বিষয়ে তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনেরও সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান লাইলা ফেরদৌস হিমেল। রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলে সাক্ষ্য গ্রহণ। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সহ 57 জনের সাক্ষ্য নেওয়া হয়। গত 26শে সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় 16 শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ ওঠে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। ঘটনার পর 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ম্যাডামকেও আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা দিয়ে চিঠি দিয়েছি যে আপনিও এসে, আপনার হতেই পারে তার যুক্তি থাকতে পারে, চুল কাটা হলেও তার পেছনে যুক্তি থাকতে পারে, তাই না? আবার আসলেই কেটেছেন কিনা উপরের কোনো নির্দেশ, সেখানেও তো আমাদের তদন্তের বিষয় আছে যে তিনি কি একাই সিদ্ধান্তটা নিয়েছেন নাকি তিনি কারো দ্বারা বায়াসড ছিলেন। অর্থ পাচার আইনের আওতায় যুক্ত হতে যাচ্ছে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, জুয়া ও অনলাইন জুয়া। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে অপরাধের শাস্তির বিষয়ে উদ্যোগী না হয়ে অর্থ পাচার আইনে নতুন অপরাধ যুক্ত করাকে সমর্থন করছেন না আইনজীবীরা। ইন্টারনেট দুনিয়ায় ক্রমেই বাড়ছে সাইবার অপরাধ। আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও অনলাইন জুয়া সহ তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে প্রতারণার অভিনব কৌশল। বিটিআরসির তথ্য মতে গত 1 বছরে বন্ধ হয়েছে 22,000 পর্নোগ্রাফি ও জুয়ার সাইট, 4,888টি ফেসবুক লিঙ্ক, 62টি ইউটিউব লিঙ্ক ও 60টি ওয়েবসাইট। বিটিআরসি জানায়, ইন্টারনেট বা তরঙ্গ ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক লেনদেন, পর্নোগ্রাফি, জুয়া ও অনলাইন জুয়াকে অর্থ পাচারের আওতায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটি প্রস্তাব দিয়েছে। এর পেছনে যারা বিনিয়োগ করে, এর পেছনে যারা ছোটে, মূল কারণ হচ্ছে অর্থ, সেটা দেশেই হোক বিদেশেই হোক। এই জন্য মানি লন্ডারিং একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত কাজে, এই জন্য প্রস্তাবটা করা হয়েছে। এর সাথে সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, বিভাগের সাথে যুক্ত আছে। এটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত এটা আসতে হবে। অর্থ পাচার আইনে এসব অপরাধকে যুক্ত করার যুক্তি দেখছেন না আইনজীবীরা। তাদের মতে প্রচলিত আইনে এই ধরনের অপরাধের বিচার সম্ভব। নতুন নতুন অপরাধ যুক্ত করতেছেন, নতুন নতুন মানি লন্ডারিং এর ডেফিনিশন এক্সটেন্ড করতেছেন, কিন্তু অপরাধীদের কিন্তু ধরার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমি লক্ষ্য করিনি। যে কর্মকাণ্ডগুলোকে মানি লন্ডারিং অফেন্সের অন্তর্ভুক্ত করতে চান, ওইগুলাকে আগে অপরাধ হিসেবে ঘোষণা করে তারপরে এখানে অন্তর্ভুক্ত করা যাবে। অপরাধীকে শাস্তির আওতায় আনলেই অর্থ পাচার সহ সব ধরনের সাইবার অপরাধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট গ্রহণ ৭ই অক্টোবর। এই নির্বাচনে বিএনপির এক প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ২০ জন। এই নির্বাচনে কাউকে দলীয় সমর্থন দেয়া না হলেও এত প্রার্থীর মুখোমুখি অবস্থানে বিব্রত কেন্দ্রীয় নেতারা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ১৯৮২ সাল থেকে ২০২১ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন সৈয়দ গোলাম হায়দার মিন্টু। গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর করোনায় মারা গেলে পদটি শূন্য হয়। এরই মধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমজমাট পুরো এলাকা। নির্বাচনে বিএনপির একজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের আছে ২০ জন, যা নিয়ে পুরো এলাকায় চলছে নানা আলোচনা। যে মানুষের সাথে যেভাবে মিশে আসছি, যেভাবে মানুষের আপদে বিপদে যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, গিয়েছি এবং দুদিনে কখনো ঘরে বসে থাকিনি। আমার সাথে মানুষের যে সম্পর্ক, সেই কারণে মানুষ আমাকে ৭ তারিখ কাচিমার্কা ইনশাল্লাহ ভোট দিবেন। গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীদের সমর্থন দিলেও এই নির্বাচনে সেই কৌশল থেকেও সরে এসেছে আওয়ামী লীগ। একাধিক প্রার্থী নিয়ে বিব্রত নেতারা। ২০ জনই যে আওয়ামী লীগ, এটা কিন্তু ঠিক নয়। এটা আমিও একাধিক পত্রপত্রিকায় দেখেছি। যারা মহানগর আওয়ামী লীগের কোনো পদে আসীন আছেন বা থানা আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন বা ওয়ার্ড আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন বা ইউনিট আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন, তারা আওয়ামী লীগের, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এখানে দলীয় হানাহানি বা দলীয় কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। আমরা অত্যন্ত কঠোর, যে কোনো কেউই আচরণবিধি পরিপন্থী আচরণ করলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এই ওয়ার্ডে মোট ভোটার ৩২,০০০-এর বেশি। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের গ্লাস ভেঙেছে ১০৩টি, আহত হয়েছেন ২৯ জন। তাই ট্রেনের কোচের জানালায় নেট লাগানোর কথা ভাবছে রেল মন্ত্রণালয়। রোববার রেল ভবনে এসব কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসে দুষ্কৃতিকারীদের পাথর নিক্ষেপের ফলে আহত হন সহকারী চালক কাউসার আহমেদ। কাচের টুকরো গিয়ে আঘাত করে তার চোখে। শুধু এ ঘটনাই নয়, দেশের ট্রেনের নানা রুটে প্রায় ঘটে এরকম পাথর নিক্ষেপের ঘটনা। এতে যাত্রীদের আহত হওয়ার পাশাপাশি কখনো কখনো ঘটে মৃত্যুও। সম্প্রতি ট্রেনের পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে পূর্বাঞ্চলের ৪টি ও পশ্চিমাঞ্চলের ১০ জেলা ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। তাই ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই পাথর ছোড়ার যে প্রবণতা এলাকাগুলোকে আমরা চিহ্নিত করেছি, সেগুলো যাতে একটা করা যায়। ২ হলো আমরা শাস্তিমূলক ব্যবস্থা যেটা আমাদের আইনে আছে, সেটির আমরা কঠোর প্রয়োগ করার মাধ্যমে এই ২ভাবে আমরা এই প্রচেষ্টাটা গ্রহণ করেছি। এছাড়া চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপের ঘটনায় হতাহত ঠেকাতে কোচের জানালায় নেট লাগানোর কথাও ভাবছে রেলওয়ে। আমরা মনে করছি যে যদি আমরা নেটও দেই কিংবা আমরা ইয়েও ব্যবহার করি, কিন্তু তাতেই কিন্তু এই সমস্যার যে আমরা নিশ্চিত সমাধান করতে পারবো এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে আমরা এটা বিবেচনায় রেখেছি। অন্যান্য যে সমস্ত প্রিভেন্টিভ মেজারের মধ্যে এটা আমাদের বিবেচনায় আছে। চলতি বছরে ১১০টি পাথর নিক্ষেপের ঘটনায় ২৯ জন আহত হলেও কাউকে বিচারের মুখোমুখি করতে পারেনি রেলওয়ে পুলিশ বা রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃদ্ধাশ্রম গড়ে তোলার মাধ্যমে অসহায় প্রবীণদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর আশুতোষ বিশ্বাস। মাত্র ১.৫ বছরে মা বাবাকে হারিয়েও জীবনযুদ্ধে হার না মানা এই সৈনিক আত্মনিয়োগ করেছেন মানবতার সেবায়। স্ত্রী মনিকাকে সাথে নিয়ে আশুতোষের গড়ে তোলা হাইসুর বৃদ্ধাশ্রমটি এখন হয়ে উঠেছে বৃদ্ধ অসহায় মানুষের ভরসার স্থল। কারো স্বজন থেকেও নেই, আবার কেউ বলতেই পারেন না নিজের পরিচয়। নিঃসঙ্গ এসব বৃদ্ধ মানুষদের নিজের মা বাবার মতো ভালোবেসে বুকে আগলে রেখেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুর গ্রামের আশুতোষ মনিকা দম্পতি।
মাত্র ১.৫ বছর বয়সে বাবা মা হারান আশুতোষ। জীবনযুদ্ধে লড়াই করার এক পর্যায়ে ১৯৯৬ সালে এক বৃদ্ধাকে পথ থেকে তুলে এনে লালন পালনের দায়িত্ব নেন। এরপর থেকে নিজ বাড়িতেই আশ্রয় দিতে থাকেন অনাথ প্রবীণদের। শিক্ষকতা ছেড়ে দিয়ে হাটে বাজারে গান গেয়ে আর অন্যের বাড়ির রান্না করা খাবার চেয়ে এনে চালাতে থাকেন আশ্রিতদের লালন পালনের কাজ। বিভিন্ন খাবার অনুষ্ঠানে যে দেখি আমার পাত্র নিয়ে গিয়ে খাবার ভিক্ষা করা শুরু করলাম, যে আমার বৃদ্ধাশ্রমে কয়েকজন বৃদ্ধ আছেন হিন্দু মুসলিম, তাদের জন্য আমাদের কিছু খাবার দেন। তখন খাবার দেওয়া শুরু করলেন। এমনকি সেই সমস্ত খাবার অনুষ্ঠানে যে অনেক অনুষ্ঠানে গানের অনুষ্ঠানও থাকে, সেখানে আমি গান করা শুরু করলাম। বর্তমানে হাইসুর বৃদ্ধাশ্রমে থাকছেন ১৯ জন দুস্থ অসহায় প্রবীণ। স্বামী আশুতোষের মতোই তাদের সেবায় আত্মনিয়োগ করেছেন স্ত্রী মনিকা রানী। খুব অভাব অনটন ছিল, তখন আমার চাকরির টাকা এবং জমির ধান এটা দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার আনতেন, এইভাবেই চালাচ্ছেন। স্বজন পরিবার সব হারালেও আশুতোষ মনিকা দম্পতির সেবায় নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন অসহায় এসব বৃদ্ধ মানুষ। নিজের মার মতনই ভালোবাসে, আমার আর কোনো কিছু চাওয়ার কিছু নাই। আসুন না তুই চল বাবা, অতি হয় না, পেটে চল মেয়ে তুই কি আছি, মাটিতে গোড়ালু আসুন না তুই চল, অতি হয় না। মানব সেবামূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের যে সরকারি সহায়তা, চাল সহায়তা থাকে, এই চাল সহায়তা আমরা তাদেরকে পৌঁছে দিই। আমরা বিভিন্ন সময়ে যে সরকারের অন্যান্য যে সমস্ত সহযোগিতা আসে, আমরা এই অসহায় মানুষজনের জন্য আমরা সেই সমস্ত সহযোগিতা আমরা তাদেরকে দিই। জীবন সায়ান্নে থাকা অসহায় এসব মানুষদের নিরাপত্তা নিশ্চিতে সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতাও চেয়েছেন এই মানবিক দম্পতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ সহিংসতায় 4 কৃষক সহ 8 জন নিহত হয়েছেন। রোববার লক্ষ্মীপুর খেরিতে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফর ঘিরে রোববার সকাল থেকেই বিক্ষোভ করছিলেন কৃষকেরা। সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, তাদের ওপর 2টি গাড়ি উঠিয়ে দেওয়া হলে মারা যান 2 জন। পরে ওই গাড়ি আটকে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কৃষক নেতাদের দাবি, 2 গাড়ির একটিতে ছিলেন অজয় মিশ্রার ছেলে। তবে অভিযোগ অস্বীকার করে ছেলের উপস্থিতির দাবি নাকচ করেছেন মিশ্রা। এই ঘটনায় সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদেই থাকছেন মমতা ব্যানার্জি। তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরের আসনে 58,835 ভোটের ব্যবধানে জয় পান তিনি। ভবানীপুর ছাড়াও বাকি 2 আসন শমশেরগঞ্জে 10,000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং জঙ্গিপুরে 52,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন জাকির হোসেন। ভবানীপুরে রেকর্ড ভোটে জেতার পর কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। বিশাল জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিয়েছে বাংলা কাকে চায়। ভবানীপুরের সকল মা ভাই বোনেদের, আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের সকলকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন থেকে 2011 ও 2016 সালে নির্বাচিত হন মমতা। এবারও 50,000 ভোটের ব্যবধান ধারণা করেছিল তৃণমূল। 19 রাউন্ড ভোট গণনার সাথে সাথেই পেরিয়ে যান সে লক্ষ্যমাত্রা। শেষ পর্যন্ত এই ব্যবধান ছাড়িয়ে যায় 2011 সালের 54,000 ভোটের রেকর্ড। ভবানীপুর আসনে মমতার প্রতিপক্ষ ছিলেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল ও বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। পরাজয় মেনে মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি প্রার্থী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল নিরঙ্কুশ জয় পেলেও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে অল্পের জন্য হেরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একসময় সহযোদ্ধার কাছে এই হার মনোবেদনা তৈরি করে তৃণমূল শিবিরে। ঈশ্বরের নামে শপথ করিতে 5 মে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী শপথ নেন মমতা। তবে ভারতের সংবিধান মতে মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে 6 মাসের মধ্যে তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে। সেই নিয়ম রক্ষায় ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হন মমতা ব্যানার্জি। এর আগে মমতার জয় নিশ্চিতে 21 মে এই আসন থেকে পদত্যাগ করেন কৃষিমন্ত্রী শোভন দেব। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।
শনিবার রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে মাদকসহ আটক হন তিনি সহ ৮ জন। ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার রাতে মুম্বাই উপকূলে কর্ডিলিয়া প্রমোদতরীতে পার্টি করছিলেন শাহরুখ খানের বড় ছেলে ২৩ বছর বয়সী আরিয়ান খান। যাত্রী বেশে সেখানে ছিলেন মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবির গোয়েন্দারাও। পরে আরিয়ান সহ সেখান থেকে আটক হন ৮ জন। আরিয়ানের কাছ থেকে জব্দ করা হয়েছে কোকেন, চরস সহ নানা ধরনের মাদক, আর নগদ মিলেছে ১,৩৩,০০০ রুপি। এরপর টানা ১৬ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরে এক বিবৃতিতে এনসিবি জানায়, রোববার বিকেলে আরিয়ানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক ক্রয়, মজুত ও সেবনের অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে ছেলের পক্ষে আইনি লড়াইয়ে মুম্বাইয়ের নামকরা আইনজীবী সতীশ মানসিন্ডিকে নিয়োগ দিয়েছেন শাহরুখ। জামিনের আবেদনে মানসিন্ডি জানিয়েছেন, চ্যাট মেসেজের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রমোদতরীর ওই পার্টির আয়োজক নন, আমন্ত্রিত ছিলেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভারত বাংলাদেশের লড়াই শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ। ভারতের চ্যালেঞ্জ ও সাহসী অধিনায়ক জামাল ভুঁইয়া আর সুনীল ছেত্রীকে আটকাতে বিশেষ পরিকল্পনা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় ভারতের। মালদ্বীপে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। জয় দিয়ে আসর শুরু হয়েছে, সেই স্বস্তি নিয়েই সুনীল ছেত্রীদের বিপক্ষে রণকৌশল সাজাতে ব্যস্ত বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। জামাল তপুদুর নিয়ে শেষ মুহূর্তে ছক কষছেন এই স্প্যানিয়ার্ড। কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা থাকায় কাজটা সহজ ব্রুজনের জন্য। ভারতের এটাই প্রথম ম্যাচ, বাংলাদেশের দ্বিতীয়। এটা একটু হলেও বাড়তি সুবিধা দিচ্ছে বেঙ্গল টাইগারদের। শক্তিমত্তা কিংবা রেকর্ড সেসব পুরোপুরি ভারতের পক্ষে, কিন্তু অতীত নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ কোচ। India is the favorite team according to the FIFA rankings. ভারতের থেকে আমরা কিছুটা মানসিকভাবে এগিয়ে আছি। প্রথম ম্যাচে জয় পাওয়ায় নির্ভর হয়ে খেলতে পারবো আমরা। প্রথম থেকেই ওদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। ছেত্রীকে আমি ভালোভাবে চিনি, ওর কোচ ছিলাম। ও বক্সে ভয়ঙ্কর এক খেলোয়াড়, তবে ওকে কিভাবে থামাতে হয় সেটা আমি জানি, সেভাবেই পরিকল্পনা করছি। So I prefer to talk about our strengths. প্রথম ম্যাচের নায়ক তপু বর্মনের ফেরায় ফিরেছে স্বস্তি। সোহেলকেও একাদশে রাখার আভাস কোচের। এছাড়া আরো দু একটি পরিবর্তন দেখা যেতে পারে। অধিনায়কের কণ্ঠেও আশাবাদ। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি কোচ আমাদের কাছে কি চান। কোচ যেটা বলেছেন সেটা যদি নিখুঁতভাবে করতে পারি, আমার বিশ্বাস দারুণ একটা লড়াই হবে এবং আমরা দারুণ কিছু একটা করব। ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে ভারতও। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য তাদের। তবে মূল একাদশে ৩ জন খেলোয়াড় ছাড়াই মিশনে এসেছে ভারত, ফলে কিছুটা সতর্ক কোচ ইগোর স্টিমাচ। বাংলাদেশ দল ভালো, প্রতিপক্ষ হিসেবে সমীহ পাওয়ার মতো। দলের বেশিরভাগ ফুটবলার একই ক্লাবের হওয়ায় বোঝাপড়াটাও দারুণ, তবে আমরা জিততেই এসেছি। বাংলাদেশ ভারত দ্বৈরথ মানে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। সেই উন্মাদনা আরও দ্বিগুণ হয় সাফের মতো মঞ্চে। যদিও নামে ভারে এগিয়ে ভারত, তবে অতীত পরিসংখ্যান নয়, প্রথম ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় চোখ রাখছে বেঙ্গল টাইগার্স। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। এদিকে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে আটকাতে রক্ষণে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালনের পরামর্শ 2003 সাফ জয়ী দলের সদস্য রকুনুজ্জামান কাঞ্চনের। আর মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়াতে জোর দিয়েছেন কোচ মারুফুল হক। দুজনেরই বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। গেল জুনে সুনীল ছেত্রীর মাস্টার ক্লাসে স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ে। বাংলার রক্ষণের ফাটল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। তার জোড়া গোল দুই দলের পার্থক্য সহজেই বুঝিয়ে দেয়। লাল সবুজ রক্ষণের মূল ভরসা তপু বর্মন। বাংলার রামোস শুধু ঘর সামলাচ্ছেন না, প্রতিপক্ষের জালেও পাঠাচ্ছেন বল। তবুও সুনীল ছেত্রীকে রুখতে তার উপরই থাকছে মূল দায়িত্ব। 2003 সাফে সবশেষ ভারতকে হারানোর কারিগর রকুনুজ্জামান কাঞ্চন অবশ্য ছেত্রীকে নিয়ে বাড়তি দুর্ভাবনার বিপক্ষে। সুনীল ছেত্রীর ভালো প্লেয়ার, তাকে আলাদা করে দেখার কিছু নেই। আমি মনে করি যার যার পজিশনের দায়িত্বটা পালন করতে পারলেই সুনীল ছেত্রী তার স্বাভাবিক খেলা খেলতে পারবে না।
লঙ্কা ম্যাচে পাসিং ফুটবলে পাসমার্ক পাবেন ব্রুজন, তবে স্কোরিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি। ব্লু টাইগার্সের বিপক্ষে সফল হতে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়া চাই জামালদের। যদি বাংলাদেশ ইন্ডিয়াকে শ্রীলঙ্কা ধরে খেলে তাহলে আমার মনে একটা পজিটিভ রেজাল্টের সম্ভাবনা আছে। বিল্ড আপ করেছি, বিল্ড আপ করার পরে মিডিল থার্ড পার হওয়ার পরে কিন্তু আমাদের আর ক্রিয়েটিভিটি হয় না, সেখান থেকে ডিরেক্ট খেলার চেষ্টা করেছি, কিন্তু অ্যাজ এ টিম আপনার ওপরে যাবে একটা ইউনিট হিসাবে, এটা হয়নি আর কি। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে নাম্বার 9 অথবা নাম্বার 10-এর ঘাটতি যেন এটা হয়েছে। স্কোরার আমি দেখি সুনীল ছেত্রী আর দুই একটা ইয়াং প্লেয়ার আছে। আমাদের ওদের কাউন্টার অ্যাটাকটা বেশি রাখতে হবে, যে ওরা বল পজিশন থাকতে থাকতে দ্রুত কাউন্টারে উঠে যায়, তো এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবকিছুর ঊর্ধ্বে দেশের টানে এক হয়ে লড়লে জামাল তোপোদের হাত ধরেই হতে পারে ভারত বধ, বিশ্বাস সাবেক বর্তমান ফুটবলারদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইপিএলে লিভারপুল ম্যানচেস্টার সিটির ম্যাচ শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। অ্যানফিল্ডে রোমাঞ্চকর ম্যাচে 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটি। শুরু থেকেই সিটিকে চাপে রাখে লিভারপুল। গোলরক্ষক অ্যালিসনের দক্ষতায় অক্ষত থাকে অলরেডদের জাল। এতে গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আক্রমণের ধার বাড়ে ক্লপের দলের। 59 মিনিটে দলকে লিড এনে দেন সাদিও মানে, তবে মিনিট 10 পরই ফিল ফোডেনের গোল গার্দিওলার দলকে স্বস্তি এনে দেয়। 76 মিনিটে সালার দুর্দান্ত শটে অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশের সুযোগ পেয়ে আলো কেড়েছেন সাকিব আল হাসান। দুবাইয়ের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুরন্ত বোলিংয়ে জবাব দিয়েছেন ঠিকই। প্রশংসা পেয়েছেন অধিনায়কের কাছ থেকে। তার দল কলকাতাও ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে টিকে আছে। এই ক্ষিপ্রতা জমে থাকা অস্থিতিকষ্টের বহিঃপ্রকাশ কি? সাইড বেঞ্চে বসে ফেরার ক্ষণ গুনেছেন দুবাইয়ে সাকিবের প্রথম জবাব দুরন্ত ফিল্ডিং দিয়ে। স্ত্রী শিশির, মেয়ে আলাইনা গ্যালারিতে আপনজনের উপস্থিতি আরও তাতিয়ে দিয়েছে সাকিবকে। পারফেক্ট প্ল্যানে তুলেছেন উইকেট, কার্তিক দিয়েছেন সমর্থন। টাইগার পোস্টার বয় ঠিকই উপেক্ষার জবাব দিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। কেকেআরও টিকে আছে প্লে অফের পথে, তাই তো ক্যাপ্টেন মর্গানের কণ্ঠে সাকিব বন্দনা। গিল ভালো করেছে, তবে সাকিবের ইম্প্যাক্ট দারুণ। ওর মতো এক্সপেরিয়েন্সড প্লেয়ারকে পাওয়া সত্যি লাক্সারি বলবো। সে বড় ইম্প্যাক্ট রেখেছে ম্যাচে। ব্যাটিংয়ে সুযোগ হয়নি, তবে আমিরাতের কন্ডিশনে প্রথম সুযোগে বোলিং দিয়ে নিজের কার্যকারিতা ঠিকই প্রমাণ করেছেন। তারপরও রাসেল ফিট হয়ে গেলে সাকিব 11-এ থাকবে তো, সেই নিশ্চয়তা কি আছে? রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দিন দিন উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী। মার্কিন গবেষণা বলছে গত 20 বছরে পৃথিবী থেকে সূর্যের আলো প্রতিফলনের হার কমেছে, ফলে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই গ্রহ। এটি ভয়াবহ বিপর্যয় বলে উদ্বেগ জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে আলোকিত হয় চাঁদ। নতুন এক গবেষণায় বলা হচ্ছে গত 2 দশকে পৃথিবীতে সেই সূর্যরশ্মির প্রতিফলনের পরিমাণ কমে গেছে। এতে ক্রমেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্থ অবজারভেটরি দলের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের জিওফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে সূর্যের যে পরিমাণ আলো পৃথিবীতে আসে তার মাত্র 30 ভাগ প্রতিফলিত হয়। আগের চেয়ে পৃথিবীর উজ্জ্বলতা কমেছে 0.5%। এমন ঘটনা গত 3 বছরে সবচেয়ে বেশি ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বল ও প্রতিফলনশীল মেঘমালার পরিমাণ কমে গেছে, যার কারণে কমেছে পৃথিবীর প্রতিফলনের সক্ষমতা। প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধিকে দুষছেন বিশ্লেষকরা। বিষয়টিকে যথেষ্ট উদ্বেগজনক বলছেন পরিবেশবিদরা। তাদের শঙ্কা, আরও ঝুঁকির দিকে এগোচ্ছে পৃথিবী। জলবায়ু সংকটের সমাধান না হলে ভবিষ্যতে পৃথিবী আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলেও সতর্ক করেছেন তারা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।